Dear learners and viewers, Assalamu alaikum. Hope you are doing well. This is Muhammad Rezaul speaking. Welcome to Rezaul's English Academy. Today you are going to learn countable and non-countable nouns in English. This is a very important topic for you to know. So be very serious from the very beginning. আমরা বাংলাদেশের প্রায় বিশ্ববিদ্যালয় সহ যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন থেকে প্রায়ই কোশ্চেন পেয়ে থাকি। এই জন্য মূলত আজকের লেকচারটি খুবই গুরুত্বপূর্ণ। According to modern English, we have two categories of noun. Firstly, countable noun and the second is non-countable noun. আমরা আজকে এই দুটোর প্রকার সম্বন্ধে জানব। ওকে, দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই আশা করছি, কারণ এটি একটি শিক্ষামূলক ভিডিও, এখানে টেনে দেখার কোনো অপশন নেই। ওকে, সুতরাং আমরা বোর্ড থেকে সরাসরি শিখব। দেখুন, দেখেছি যে কাউন্টেবল নাউন, যাকে আমরা যে সমস্ত নাউনগুলোকে আমরা গণনা করতে পারি সেগুলোকে আমরা কাউন্টেবল বলবো। যেমন 5 প্রকার নাউনের মধ্য থেকে কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, প্রপার এবং অ্যাবস্ট্রাক্ট, যেটা আমি আমার প্রিভিয়াস লেকচারে বলেছিলাম। যারা এগুলো সম্বন্ধে ধারণা নেই তারা দয়া করে আমার ডেসক্রিপশন বক্সে পাবেন নাউন কত প্রকার কী কী, এবং আইডেন্টিফিকেশন অফ নাউন, যেটিও বিশ্ববিদ্যালয় এবং চাকরি পরীক্ষার জন্য খুবই প্রয়োজনীয়, সেটিও আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা ওখান থেকে দেখে নেবেন। সো কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা কমন নাউনকে এখানে এনেছি। যেমন ধরুন আ বয়, এই যে বয় একটা কমন নাউন। এরপর আছে অ্যান অরেঞ্জ, এটা একটা কি কমন নাউন। আ মোবাইল একটা কমন নাউন। এ ম্যান একটা কমন নাউন। তাহলে দি গার্লস, এই গার্লও কি কমন নাউন, এটা প্লুরাল ফর্মে দেখানো হয়েছে। এক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যে এখানে এ বসিয়েছি আ, আবার অ্যান, এখানে দি। আমরা বেসিক যেই ডিফারেন্স রয়েছে বিটুইন কাউন্টেবল অ্যান্ড নন কাউন্টেবল নাউন্স, একটু পরেই আমরা সেটা নিয়ে আসবো। ওকে, সো এটা কমন নাউনের ব্যাপারে কাউন্টেবল হয়ে গেল। এরপর দেখবো আনকাউন্টেবল নাউন, যা গণনা করা যায় না। আপনার এক্ষেত্রে ম্যাটেরিয়াল নাউন রয়েছে, এক্ষেত্রে আছে আপনার প্রপার নাউন, এরপর আছে আপনার অ্যাবস্ট্রাক্ট, আর একটা আছে আপনার কি কালেকটিভ নাউন। এগুলো মূলত আপনার আনকাউন্টেবল নাউনের পর্যায়ে পড়েছে। ওকে, এক্সাম্পল দিয়েছি, দেখুন রাইস, অনেস্টি, ওয়াটার, ক্যাটল। এই রাইস আপনার ধরে নেন ম্যাটেরিয়াল নাউন, অনেস্টি আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন, এরপর ওয়াটারও কিন্তু কি ম্যাটেরিয়াল নাউন, আবার ক্যাটল কি গবাদি পশু, যেটা কি একটা কালেকটিভ নাউন। আচ্ছা, সো এগুলো মূলত আনকাউন্টেবল নাউনের পর্যায়ে পড়েছে। পরবর্তী যেটা আছে সেটা হলো, তবে নির্দিষ্ট করে বোঝালে এই নাউনগুলোর আগে আর্টিকেল দি বসতে পারে। ওকে, দেখুন এখানে লিখেছি যে দি অনেস্টি অফ দ্য বয় ওয়াজ আননোন। অ্যাকচুয়ালি এই যে সমস্ত ওয়ার্ড লিখেছি বাক্যের ক্ষেত্রে কিন্তু এগুলো আগে আর্টিকেল বসে না, এই জন্যই। তবে এগুলোকে নির্দিষ্ট করার ক্ষেত্রে আর্টিকেল দি বসতে পারে। তার একটা এক্সাম্পল আমি এখানে দিতে চেষ্টা করেছি। যেমন আপনি বলতে পারেন আই হ্যাভ সাম রাইস, আপনি বলতে পারবেন না আই হ্যাভ এ রাইস। তাহলে এই ক্ষেত্রে কী হবে, এইটাকে নির্দিষ্ট করে বোঝাতে গেলে আপনি আর্টিকেল দি ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রেই আমি এখানে এক্সাম্পল দিয়েছি যে দ্য অনেস্টি অফ দ্য বয় ওয়াজ আননোন। এই দেখেন, এই ছেলের যে সততা, এটা নির্দিষ্ট করে ছেলের সততাকে বোঝাচ্ছে, এই জন্য আর্টিকেল দিয়ে এখানে বসেছে। পরবর্তী ধাপে চলে যাবে। এখানে নোট দিয়েছি যে মাঝে মাঝে এই ম্যাটেরিয়াল, কালেকটিভ, প্রপার এবং অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো লিখেছি, এগুলো কমন নাউন হিসেবে ব্যবহৃত হলে তখন কিন্তু এগুলো কাউন্টেবল নাউন হতে পারে। উদাহরণ দিয়েছি, দেখুন দি উইন্ডো ইজ মেড অফ গ্লাস। এটা কিন্তু আপনার কি এই গ্লাসটা এখানে আনকাউন্টেবল নাউনে আছে। ওকে, আর এখানে যেহেতু লিখেছে আপনি দেখুন প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এখন কিন্তু এই গ্লাস কি নাই, আনকাউন্টেবল নাউন নাই, এটা এখন কি হয়েছে কাউন্টেবল নাউন হয়ে গেছে, অর্থাৎ এটা একটা কি কমন নাউনে রূপান্তর হয়েছে। পরবর্তী এক্সাম্পলটা দেখুন, শি হ্যাজ মেনি ভার্চুস। ভার্চু কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এখানে তার যেহেতু অনেক ধরনের গুণ আছে, এটা আমরা কি কমন করে দিয়েছি, এখন এটা ইট হ্যাজ বিকাম আ কাউন্টেবল নাউন নাও। সো ভার্চুস এটা কি হবে, কাউন্টেবল নাউন হয়েছে। সো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা কিছু মৌলিক পার্থক্য দেখব কাউন্টেবল এবং নন কাউন্টেবল নাউনের মাঝে। দেখুন এখানে লিখেছি কাউন্টেবলের ক্ষেত্রে সিঙ্গুলারে এ অ্যান্ড দি আর্টিকেল যেগুলো রয়েছে, ওকে, বসে থাকে। যেমন আ স্টুডেন্ট, দি বয়। কিন্তু দেখুন আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কিন্তু এই আর্টিকেল 3টি বসবে না। যেমন লিখেছি হি হ্যাজ আ কাইন্ডনেস, দেখুন ক্রস দিয়েছে এই কারণেই, কারণ এই আর্টিকেল লিখলে এই বাক্য হবে না, এইভাবে আপনি বলতেও পারবেন না, এইভাবে আপনি কি লিখতেও পারবেন না। সুতরাং আর্টিকেল এখানে লেখা যাবে না।
পরবর্তীটা দেখুন প্লুরাল এর ক্ষেত্রে মেনি অথবা ফিউ অথবা এ ফিউ বসতে পারে, কিন্তু যখন আপনি আনকাউন্টেবল নাউনে চলে যাবেন এই ক্ষেত্রে কিন্তু আপনি এই মেনি ফিউ এগুলো লিখতে পারবেন না। এখানে কি লিখবেন? এখানে লিখবেন আপনি মাচ অথবা লিটিল অথবা এ লিটিল, এর যে কোনো একটা লিখতে হবে। আমি এক্সাম্পল দিচ্ছি, দেখুন এখানে মেনি মেন, কাউন্টেবল নাউন প্লুরাল নাম্বার, এ ফিউ বয়েস, এ ফিউ লিখেছি, ওকে, বয়েস প্লুরাল নাম্বার, এর আগে এ ফিউটা কি এই প্লুরাল করার ক্ষেত্রে বা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসেছে। কিন্তু দেখেন এই পাশে এখানে লিখছে মাচ লিটল, এই ব্যাপারটা এইভাবে হবে যে শি হ্যাজ মাচ মানি, এখানে যে মানি লিখেছি, ওকে, মানে একটা কি আনকাউন্টেবল নাউন, এই যে মাছ বসেছে এখানে আপনি কখনো মেনি লিখতে পারবেন না, ইট ইজ নট কারেক্ট ফর ইউ, ওকে। এরপর দেখুন আছে আই হ্যাভ আ লিটল ওয়াটার, এই যে আপনার ওয়াটার আনকাউন্টেবল নাউন, এই জন্য এর আগে কি বসছে? এ লিটল বসেছে, এখানে আপনি লিখতে পারবেন না মেনি ওয়াটার, অথবা লিখতে পারবেন না আপনি এ ফিউ ওয়াটার, লেখা যাবে না। পরবর্তী ধাপে আমরা চলে যাব, যে এখানে আছে দেখুন, তবে মেনি এ, দেখুন একটা ভিন্ন নিয়ম, এটা প্রায় পরীক্ষায় এসে থাকে যে মেনি এ এর পর ভার্বটি কী হবে? সিঙ্গুলার হবে। আমরা জানি যে মেনির পর প্লুরাল নাম্বার থাকে, তবে মেনির পর যদি আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল আথ এ থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? ভার্বটা সিঙ্গুলার হবে। যেমন মেনি এ বয়, মেনি আ বয়, ওকে, এই যে আ থাকা এখানে ইজ হয়েছে, মেনি আ বয় ইজ, আপনি কিন্তু লিখতে পারবেন না মেনি আ বয় আর, ওকে। আচ্ছা, আমরা পরবর্তী ধাপে চলে যাব। এখানে আছে সাম এবং এ লট অফ, এই যে সাম এবং আ লট অফের মধ্যে একটা ভালো একটা পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে সাম এবং লট অফের ক্ষেত্রে আমরা যখন লিখবো এটা কাউন্টেবল এবং নন কাউন্টেবল অথবা আনকাউন্টেবল নাউন দুটোতেই এই দুটো ফ্রেজ, শব্দ এবং ফ্রেজ ব্যবহৃত হয়ে থাকে। যেমন দেখুন এখানে লিখেছি যে শি বট সাম বুকস, এখানে সাম এর পরে কিন্তু বুকস কি প্লুরাল নাম্বার, রাইট, কাউন্টেবল নাউন। কিন্তু পরবর্তী দেখেন আই হ্যাভ সাম ওয়েল, ওয়েল কিন্তু কি এটা ম্যাটেরিয়াল নাউন, আনকাউন্টেবল নাউন। সুতরাং এখানে সাম যেমন ব্যবহার করেছি ঠিক তদ্রূপভাবে প্লুরালের ক্ষেত্রেও কিন্তু আমাকে সাম এখানে ইউজ করেছি, দুটোই লেখা যাবে, ওকে। এরপরে দেখেন দি গার্ল হ্যাজ আ লট অফ ফ্রেন্ডস, এই যে আ লট অফ এরপরে ফ্রেন্ডস কি প্লুরাল নাম্বার, কিন্তু দেখেন এরপরে এই যে লটের পরে রাইস কি লিখছি আনকাউন্টেবল নাউন, তার মানে আ লট অফ এবং সাম দুটোকেই কাউন্টেবল এবং নন কাউন্টেবল নাউনের আগে লেখা বৈধ, ওকে। তাহলে পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে ইংরেজিতে কিছু আনকাউন্টেবল নাউন আছে যাদেরকে কাউন্টেবল করার ক্ষেত্রে আমাদেরকে কিছু মেজার্স ওয়ার্ডস আছে, যেগুলো পরিমাপক শব্দ, সেগুলো ব্যবহার করে এই সমস্ত আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল করা যেতে পারে। উদাহরণগুলো দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন। দেখুন লিখেছি এখানে সুগার, আ ব্যাগ অফ সুগার, এই সুগার কিন্তু আপনার আনকাউন্টেবল নাউন, রাইট, কিন্তু এখানে আমি এ যোগ করে দিই আর্টিকেল এ আনার মাধ্যমে এবং এ ব্যাগ অফ এটুক লেখার মাধ্যমে এটা কী হয়ে গেছে এখন একটা কাউন্টেবল নাউন, এক ব্যাগ চিনি। এরপর দেখেন টু ব্যাগস অফ সুগার, আমি এটাকে প্লুরাল করেছি, তো এখানে টু লেখার পরে এস কিন্তু এখানে যোগ করেছি, আমি কিন্তু সুগারের পরে এস যোগ করিনি। অর্থাৎ আনকাউন্টেবল নাউন যতগুলো আছে এর একটারও শেষ আপনি এস করতে পারবেন না, কিন্তু যেই সমস্ত মেজার ওয়ার্ডস আপনি ইউজ করেছেন সেগুলোর সাথে এস করা যেতে পারে, ওকে। দেখুন পরবর্তীটা অ্যাডভাইসের ক্ষেত্রে আ পিচ অফ অ্যাডভাইস, ওকে, সিঙ্গুলার কিন্তু কাউন্টেবল। এখানে দেখুন টু পিচেস অফ অ্যাডভাইস, এই যেখানে এস যোগ করেছি, রাইট। আচ্ছা, এগুলো প্রায় পরীক্ষা এসে থাকে, আপনাদের খুব যত্নশীল হতে হবে এই ব্যবহারটির উপরে। বিভিন্ন পরীক্ষায় এগুলো থেকে কোশ্চেন এসে থাকে, সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রেও আসতে পারে, ওকে। দেখুন অ্যাডভাইস বলছি ফার্নিচার, আ পিচ অফ ফার্নিচার সিঙ্গুলার, টু পিচেস এখানে এস করেছি, ফার্নিচারে কিন্তু এস হবে না। আপনার পরীক্ষায় সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে এখানে টু পিচেস এস না করে ফার্নিচার্স এখানে এস দিতে পারে। এটা আপনাকে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট রাইটিং অফ ফার্নিচার্স, ওকে। আপনাকে কি করতে হবে এক্ষেত্রে ফার্নিচার যেটি সেটি অপশনকে দাগাতে হবে। পরবর্তীতে চলে যাবে ইনফরমেশন, আ পিচ অফ ইনফরমেশন, টু পিচেস অফ ইনফরমেশন, এখানে এস নাই, এখানে এস করা হয়েছে, ওকে। একটা বুঝলে আপনার আশাবাদী প্রত্যেকটাই বুঝবেন, এই জন্যই আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি। সোপ, এটা দেখুন প্রায় এসে থাকে এ বার অথবা এ পিচ অফ সোপ, যেটা আপনি বলেন টু বার্স অথবা টু পিচেস অফ সোপ, মনে থাকবে। আচ্ছা, এরপরে ব্রেড, আ পিচ অথবা আ স্লাইস অথবা আ লফ অফ ব্রেড, এটি প্রায় পরীক্ষা আসে, আ লফ অফ ব্রেড অথবা টু লফস অফ ব্রেড অথবা টু স্লাইসেস অফ ব্রেড অথবা টু পিচেস অফ ব্রেড, যেটা আপনি লেখেন। আচ্ছা, এরপর আছে মিল্কের ক্ষেত্রে দেখুন আ বটল অফ মিল্ক অথবা টু বটলস অফ মিল্ক। এছাড়া আরও অনেক ওয়ার্ড এরকম রয়েছে। অবশ্যই যখন আপনি
ইংরেজি শিখছেন অবশ্যই আপনার একটা কোর বা মেইন একটা বই থাকা উচিত আপনার সাথে। ও সমস্ত বই আপনি পড়লে এ সম্বন্ধে আপনি আরও বিস্তারিত পাবেন। ওকে, তবে এইগুলোই সব থেকে পরীক্ষা বা যে কোনো ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়, এই জন্য আমি এগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি। দেখুন এখানে লিখেছি এছাড়া ওয়ার্ক, মিউজিক, জুয়েলারি, লাগেজ, ব্যাগেজ ইত্যাদির ক্ষেত্রেও এ পিচ অফ বা টু পিচেস অফ দিয়ে সিঙ্গুলার প্লুরাল করতে পারবেন। যেগুলো আনকাউন্টেবল ছিল সেগুলোকে কাউন্টেবল, এভাবে এই সমস্ত মেজার ওয়ার্ড দিয়ে করা যেতে পারে। আমরা পরবর্তী দেখব, সেটা আছে যে ফুল। এই যে আপনি এল দুটো আছে দেখছেন, দুটো এল। এই ক্ষেত্রে যখন আপনি কোনো কাউন্টেবল নাউনের আগে সাথে এটা যোগ করবেন সেক্ষেত্রে কিন্তু আর কি হবে না, ফুল লেখার ক্ষেত্রে এল লাস্টে থাকবে না, একটা এল অমিট হয়ে যাবে। যেমন দেখুন এখানে লিখেছি এই যে এই স্পুনফুল অফ রাইস, এখানে দেখেন এই ফুল লিখতে এল একটা নাই, এখানে দুইটা এল ছিল, রাইট? ওকে, আচ্ছা এরপর আছে দেখুন ব্যাগ ফুল অফ সুগার, এই দেখেন ফুল লিখতে আমরা কী করেছি, এখানে একটা এল লিখেছি, দুটো এল লেখিনি। আচ্ছা, পরবর্তী একটা নিয়ম আছে, সেটি হচ্ছে ফিউ বা লিটিল এর আগে যদি আমরা অনলি পাই তাহলে এই ফিউ অথবা লিটিলের আগে অনলি থাকায় অনলি এবং ফিউ এর মাঝখানে আমরা কিন্তু আর্টিকেল এই ইউজ করব। যেমন অনলি এ ফিউ, অথবা আপনি বলতে পারেন অনলি এ লিটল। এক্সাম্পল দেখুন এখানে লিখেছি এই যে অনলি আ ফিউ বয়েস, ওকে। এছাড়া আছে অনলি আ লিটল সয়েল। আচ্ছা, এ পর্যন্ত আমরা যতটুকু শিখেছি এটা হচ্ছে আপনার কাউন্টেবল এবং নন কাউন্টেবল নাউন অথবা আনকাউন্টেবল নাউনের প্রথম পার্ট। আমি কাউন্টেবল এবং নন কাউন্টেবল নাউন সম্বন্ধে অনেক আলোচনা আছে, ছোট একটি ভিডিওতে সব দেওয়া সম্ভব নয়। এই জন্য আপনারা পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনকে প্রেস করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার সবই করবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।